এখন ভাই আমরা 5 নাম্বারটা সমাধান করব। দেখো কি বলছে যে 6, 5, 1, 2, 0, 1 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি কি হবে ভাইয়া পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা কথায় বললে হবে কি ভাইয়া 6,51,201। ঠিক আছে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটাও আমরা দেখো ভাগ পদ্ধতির মাধ্যমে বের করব আগের মতোই। তো তার মানে বোঝা যাচ্ছে কি ভাইয়া এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। ওকে, 6, 5, 1, 2, 0, 1 কিভাবে বুঝলাম এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না? তার মানে বলে দিচ্ছে যে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগ, মানে কি এক্সট্রা কোনো কিছু যোগ করলে তারপর হয়তো বা এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, তার আগে পূর্ণবর্গ সংখ্যা হবে না। এর জন্য দেখি আমরা এটা আগে বর্গমূল করে দেখি কি অবস্থা হয়, কত অবশিষ্ট থাকে। তো আমরা জোড়া করলাম, হ্যাঁ। তো এখানে এমন একটা সংখ্যা বসাবো যার বর্গ করলে, যার বর্গটা আমরা এখানে লিখবো, হ্যাঁ। আর বর্গটা এটা সমান অথবা এর থেকে ছোট হবে, ঠিক আছে। তো আমরা যদি 8 দিই, 8 8 64, তাহলে 64 আমরা লিখি। ওকে, তো এখন এটা বিয়োগ করে কত হচ্ছে 1। এখন এই জোড়াটা নামবে 1 আর 2 নামলো, হ্যাঁ। এখন এটার দ্বিগুণটা আমরা কোথায় লিখবো ভাই? এখানে লিখি, হ্যাঁ। দ্বিগুণটা আমরা এখানে লিখি। তো 8 দুগুণ কত, সরি 16, 8 দুগুণ কত ভাইয়া 16, ঠিক আছে। তো এখন দেখো আমরা এটার সাথে এমন একটা সংখ্যা নেব এবং ওই সংখ্যা দ্বারা গুণ করে আমরা এখানে বসাবো। যদি আমরা দেখো 100 এটার সাথে যে 1 নেই, সেই 1 দ্বারা আমরা কি করতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে 1 1 1, 6 1 6 এবং 1 1, তাহলে কত হচ্ছে 161, আর এখানে আছে কত 112। তার মানে কি ভাই আমার আরো একটা জোড়া নামাতে হবে। যখনই আমি, আচ্ছা 2 আছে 0 1, আমি যখন আবার আরেকটা জোড়া নামাবো তখন সেক্ষেত্রে আমাকে এখানে একটা শূন্য দিতে হবে, দেন এখানে আমার একটা শূন্য দিতে হবে। তো এখানে আমার এমন একটা সংখ্যা লিখতে হবে যেন এটার কাছাকাছি যায়, হ্যাঁ। তো আমি যদি 6 দ্বারা যদি গুণ দিই তাহলে কত হয় দেখো ভাইয়া। তো 6 6 36, 6 হাতে হলে 3, 6 শূন্য গুণ করে শূন্য, হাতে হলে 3, সেই 3টা লিখলাম। আবার 6 6 36 6 লিখলাম, হাতে হলে 3, 6 কে 6 আর 3 যোগ করলে হবে কত হয় 9। তো আশা করি তোমরা গুণ পারো, তাই না? তো আমি লিখি এখানে কত হচ্ছে আর যদি আমি 7 দিয়ে দিই তাহলে কিন্তু ভাই এটা ওভার হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমি 6 দিয়ে দিলাম, এখানে 6 লিখবো, দেন এখানে আমরা 6 লিখবো। তো লিখি, তাহলে কত হচ্ছে 9 6 3 6। ওকে, তো এটা বিয়োগ করলে কত হচ্ছে ভাই দেখো। তো 6 7 8 9 10 11, 5 হাতে রইলো 1, একটা এখানে যোগ হবে 4, ঠিক আছে। আর এটা আমরা 10 ধরবো, তাহলে এখানে হচ্ছে কত ভাইয়া 10 থেকে 4 বাদ দিলে কত হয় 6 না। 6টা আমরা লিখবো, হাতে রইলে আরো 1, এই তো 7 এখানে চলে আসবে। আর 7 হলে কত হচ্ছে ভাইয়া 7 8 9 10 11 12, 5 আর এখানে কত হচ্ছে ভাইয়া 10 1 1565। তার মানে দেখা যাচ্ছে কি ভাইয়া যে এই সংখ্যাটি কিন্তু আসলে পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে ভাইয়া। তো এখন দেখো তাহলে এখন আমরা কি করব, বলছে কি পূর্ণবর্গ সংখ্যা না হলে কোন ক্ষুদ্রতম সংখ্যা, সরি, কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন দেখো যে আমরা এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত ভাইয়া 806। তো এর সাথে আমরা কিছু একটা যোগ করলেই তো একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাই না? তুমি দেখো এখানে দেখো 3, 3-এর উপর যদি আমরা স্কোয়ার করি ভাইয়া তাহলে কত পাবো 9 পাবো, তাই না? 3-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হচ্ছে 4, এই 4-এর উপর যখন আমরা বর্গ করব তখন আমরা আরেকটা কি পাবো পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাই না? আবার এইভাবে যখন 4 আছে, 4-এর সাথে 4-এর বর্গ করলে কত হবে 16 হয়, দেখলাম তো, তাই না? আবার 4-এর সাথে যখন তুমি 1 যোগ করবা, যোগ করলে কত 5, এই 5-এর উপর যখন আবার বর্গ করবা তখন এখানে আরেকটা পূর্ণবর্গ সংখ্যা পাবা 25, ঠিক আছে। তো সিমিলারলি আমরা এখন দেখো এই 806 সাথে আমরা একটা 1 যোগ করব, যোগ করলে আমরা পূর্ণবর্গ একটা সংখ্যা পাবো, ঠিক আছে। দেখো 806 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত পাবো ভাইয়া 807 পাবো, ঠিক আছে।
তো এখন এটার পর যদি আমি এখন বর্গ করি, বর্গ মানে কি ওই সংখ্যা 2 বার গুণ হবে, তাহলে 807। ঠিক আছে, তো এখানে 807 এবং 807 গুণ করলে কত, আমি ক্যালকুলেটর মারি। তাহলে হচ্ছে কত, 6, 5, 51, 249। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো বিষয়টা কি, যে এখানে আমি 806 এর উপর যখন আমি বর্গ করবো সেখানে আমি কিন্তু আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। কিন্তু এই যে এখানে দেখো দশমিক আসবে, দেখো এটা কিন্তু অবশিষ্ট আছে, তার মানে কি এই যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এর 806 এর পরে কিন্তু আরো কিছু আসতে পারে, সেটা আমরা লিখবো না। এ থেকে বুঝতে পারলাম কি এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এর জন্য এই জন্য কি করলাম, 806 এর পরের আরেকটা সংখ্যা নিলাম 807। ওই সংখ্যাটাকে যখন আমি বর্গ করবো তখন এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো এখন কথা হলো কি, এই সংখ্যার সাথে আরো কত যোগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, তাই না? তো এখন যে আমরা যে সংখ্যাটা পাইলাম, এই যে এই সংখ্যা থেকে টোটাল, এখন এই সংখ্যাটা আমরা বিয়োগ দেবো, বিয়োগ দেওয়ার পরে যে সংখ্যাটা পাবো এই সংখ্যার সাথে তত যোগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখন তাহলে 6, 5, 51, 249, কত ভাই, 249 থেকে আমরা যে এখন এটা কি করবে, বিয়োগ দেবো। 6, 5, 1, 2, 0, 1। তাহলে এখানে 249 আর এখানে 201, তার মানে কত হচ্ছে ভাই, 48। তো এই 48, এই আনসারটা কত হবে ভাইয়া, 48ই কিন্তু অ্যান্সার হবে, মানে হয়ে গেল। এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই সংখ্যার সাথে তুমি 48 যোগ করে দেখবা কি ভাইয়া, যোগ করার পরে দেখবা কি ওই সংখ্যাটা হচ্ছে তোমার একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে।